একটা ছেলে যে নাকি একসময় পিয়ানোর রাজা ছিল, যার আঙুলের ছোঁয়ায় সুর যেন জীবন্ত হয়ে উঠত, কিন্তু হঠাৎ করেই সে নিজের বাজানো সুরটাই শুনতে পাওয়া বন্ধ করে দেয়। আর সেই দিন থেকেই তার পুরো পৃথিবীটা রঙিন থেকে সাদা কালো হয়ে যায়। আর অন্যদিকে একটা মেয়ে একদম সম্পূর্ণ উল্টো, কেয়ার ফ্রি পাগলাটে নিজের মতো করে বাঁচে। মানুষের কথা নিয়ম কিছুই তাকে আটকে রাখতে পারে না। সে বিশ্বাস করে মিউজিক মানেই স্বাধীনতা, আর জীবন মানেই নিজের মতো করে বাঁচা। দুজনের জীবন ছিল একদম দুই মেরুর মতো, একজন ভয় আর অতীতের মধ্যে বন্দি, আর অন্যজন মুক্ত আকাশে উড়তে থাকা পাখির মতো। কিন্তু হঠাৎ একদিন একটা অদ্ভুত ঘটনায় সেই পাগলাটে মেয়েটা ঢুকে পড়ে ছেলেটার নিস্তব্ধ সাদাকালো জীবনে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই ছেলেটার জমে থাকা পৃথিবীটা আবারও ধীরে ধীরে নড়তে শুরু করে। এই গল্প শুধু প্রেমের না, এই গল্প ভাঙা স্বপ্ন, ভয় আর নতুন করে বাঁচতে শেখার। আর বিশ্বাস করো, এই গল্পের শেষটা তোমাকেও নাড়িয়ে দেবে, যার নাম হলো ইয়োর লাই ইন এপ্রিল। তো এটা এপ্রিল মাস, এই জন্য বিশেষ করে এই গল্পটা বাছাই করা হয়েছে যেন তোমরা রিলেট করতে পারো। তাই চলো একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা একটা ভীষণ কেয়ারলেস মেয়েকে দেখতে পাই। মেয়েটা স্কুলের জন্য বাড়ি থেকে বের হলেও হুট করে একটা বিড়ালের পিছু নিতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল তার আশেপাশের দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে শুধু সেটাই করতে চায় যেটাতে সে আনন্দ পায়। আর ঠিক এরপরেই আমাদের নিয়ে যাওয়া হয় একটা ফ্ল্যাশব্যাকে, যেখানে একটা অডিটোরিয়ামে ছোট্ট একটা ছেলেকে পিয়ানো বাজাতে দেখা যায়। এই ছেলেটাই হলো আমাদের গল্পের হিরো আরিমা কোসে। তাকে আমরা কোসে বলেই ডাকবো। সে পিয়ানোটা এমনভাবে বাজাচ্ছিল যেন মনে হচ্ছিল স্বয়ং বেথোভেনের আত্মা তার উপর ভর করেছে। আশেপাশে যারা শুনছিল তারা তো জাস্ট অবাক যে এতটুকু একটা বাচ্চা কিভাবে এতটা নিখুঁতভাবে পিয়ানো বাজাতে পারে। গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে দেখা যায় একটা মিউজিক রুমে কোসে কিছু একটা মিউজিক নোট করছে। ঠিক তখনই এন্ট্রি হয় আমাদের গল্পের আরেকটা ক্যারেক্টার সুবাকির। সুবাকি একটা হোম রান মেরে মিউজিক রুমের জানালার কাজটাই ভেঙে তছনছ করে দেয়। এবার তো তার কপালে দুঃখ আছেই, কারণ এটা প্রথমবার নয় যে সেই স্কুলের কাজ ভেঙেছে। মনে মনে ভয় পেলেও বলটা ফেরত নিতে সে মিউজিক রুমে ঢোকে, কিন্তু সেখানে ঢুকে তার মনে হয় সে হয়তোবা কাউকে আঘাত করে ফেলেছে। কোসেকে ওভাবে পড়ে থাকতে দেখে সে শান্তভাবে বলটা তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু কোসে যখন উঠে দাঁড়ায় সুবাকি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে বেশ ভাব নিয়ে বলে, ও তুমি, তাহলে কোনো সমস্যা নেই, তোমার গায়ে বল লাগলে আর কি এমন বা হবে। এদিকে কোসের মাথা তো ফেটে গেছে, কিন্তু সেটার চেয়েও জানালার কাজ ভেঙে যাওয়া নিয়ে সে বেশি চিন্তিত। সে সুবাকির ওপর চিৎকার করে বলে, তোমাকে আমি কতবার বলেছি একটু সাবধানে খেলতে, তুমি যে কতবার এই কাজ ভাঙলে তার হিসাবও আমি ভুলে গেছি, একটু কি দেখে খেলতে পারো না? কিন্তু ক্ষমা চাওয়ার বদলে সুবাকি উল্টো তার উপরই চোটপাট শুরু করে দেয়। সে বলে, আমি হলাম ফিউচার বেসবল প্লেয়ার, আমি যদি আজকে না ঘামাই তাহলে কাল হোম রান মারবো কিভাবে? আর এমনিতেও এটা আমাদের স্কুলের শেষ বছর, তাই যে কোনো মূল্যে আমাকে ট্রিপল ক্রাউন্ট জিততেই হবে, তাই সাবধানে খেলার কথা আমাকে আর কোনোদিন বলবে না। কোসে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, হয়েছে, এখন অন্তত এই কাজ ভাঙাগুলো পরিষ্কার করতে আমাকে একটু সাহায্য করো। সুবাকি তখন ঝাড়ু আর ডাস্টবিন খুঁজতে যাবে, তখন সে দেখে কোসে হাত দিয়েই সে কাচের টুকরো সরাচ্ছে। সুবাকি তাকে সাথে সাথে থামিয়ে দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি জানো না তোমার হাত কেটে যেতে পারতো? তখন কোসে বেশ উদাস গলায় জবাব দেয়, তাতে আর কি হতো? তার কথা শুনে মনে হচ্ছিল সে নিজের জীবন নিয়ে একটুও খুশি না। ঠিক তখনই আমাদের সামনে হাজির হয় বোতারি। বোতারি দূর থেকে সুবাকি আর কোসের সেই হাত ধরা অবস্থায় একটা ছবি তুলে ফেলে। সে তাদের টিস করে বলে, দেখো দেখো, তোমরা প্রথমে ছিলে প্রতিবেশী, তারপর হলে চাইল্ডহুড ফ্রেন্ড, আর এখন তো পুরো স্বামী স্ত্রীর মতো আচরণ করছো। যা শুনে দুজনেই একসাথে ভরকে যায় আর বলে যে তারা একদম ওইরকম কিছু না। বোতারির কথা যদি বলি তবে সে হলো এই ইউনিভার্সের আসলে সানজি। সবসময় মেয়েদের পেছনে পাগল, তফাৎ শুধু একটাই যে মেয়েরাও তার পেছনে পাগল, কারণ এই স্কুলের সব থেকে বেস্ট ফুটবল প্লেয়ার হলো সে। প্রিন্সিপালের কাছে পুরো 1 ঘন্টা ঝাড়ি খাওয়ার পর যখন তারা ফেরে, সুবাকি তখনও বেশ রাগেই ছিল। কোসে বলে, পুরো ঘটনায় আমার তো কোনো দোষই ছিল না। সুবাকি জবাব দেয়, দোষ তো আমারও ছিল না, দোষ হলো এই স্কুলের, যেটা আমাদের হোম রানের মাঝখানে এসে পড়েছিল। আমি তো বলি স্কুলটাই এখান থেকে সরিয়ে দেওয়া উচিত। তখন বতারি ফোরন কাটে, স্কুল সরিয়ে দিলে মেয়েরা আমার ম্যাচ দেখবে কিভাবে? ওর মাথায় 24 ঘন্টাই মেয়েদের চিন্তাই। বোতারি কোচকে মনে করিয়ে দেয় যে তাকে অ্যাপোলজির লেটার লিখতে হবে, তাও আবার দুটো, একটা নিজের জন্য আর একটা সুবাকির জন্য। কোসে বলে, আরে ওটা তো আমার বা হাতের খেলা। তখন
বতারি বলে, এই মেয়েটা তো আমাকে সবসময় বিপদেই ফেলে দেয়, তোমার জন্য আমার সত্যিই খারাপ লাগে। কোসে বলে, বিপদ? তুমি হয়তো জানো না, যখন আমার বয়স 10 বছর তখন ও আমাকে ব্রিজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তার তুলনায় কাজ ভাঙা তো কিছুই না। আর সত্যি বলতে ও হলো আমার সেই বড় বোনের মতো, যাকে আমি না চাইলেও বিপদে ফেলে যেতে পারি না। বতারি কোসেকে বোঝায়, এত ভালো হতে যেও না বন্ধু, কারণ আমি শুনেছি ভালো ছেলেদের শেষটা সবসময় ভালো হয় না। ঠিক তখনই বতারির ফোনে তার নতুন গার্লফ্রেন্ড গিকুজানের মেসেজ আসে। মেসেজটা দেখেই সে খুশিতে নাচতে নাচতে তাদের টাটা না বলেই চলে যায়। সুবাকি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ওর এখন কয়টা গার্লফ্রেন্ড? কোসে জানায়, একে নিয়ে টোটাল 3টা। সুবাকি বুঝতেই পারে না মেয়েরা ওর মধ্যে আসলে কি দেখে। তার মনে হয় আজকাল মেয়েরা বোধহয় অন্ধ হয়ে গেছে। এরপর তারা দুজন যখন একা একা বাড়ির দিকে হাঁটতে শুরু করে, তখন সুবাকি কোসেকে একটা প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে, তোমার কি কাউকে পছন্দ? মানে তোমার জীবনে এমন কেউ আছে যাকে দেখলে তোমার মনে হয় পুরো দুনিয়াটাই যেন এক জায়গায় থমকে দাঁড়িয়েছে? কোসে অবাক হয়ে প্রশ্ন করে, দুনিয়া থমকে দাঁড়ানো মানে তুমি ঠিক কি বোঝাতে চাইছো? তখন সুবাকি তাকে বুঝিয়ে বলে, আমার বন্ধু মিওয়া একবার বলেছিল, যখন আমরা কারো প্রেমে পড়ি তখন সব কিছুই নাকি কালারফুল হয়ে ওঠে, মনে হয় এই দুনিয়ায় কোনো খারাপ কিছু নেই, সব কিছুই সুন্দর। মুচকি হেসে কোসে তখন বলে ওঠে, আমার মনে হয় না এই দুনিয়ায় এমন কেউ আছে যে আমাকে কোনোদিন ভালোবাসবে। ওর এই কথাতেই সুবাকি পুরো মুডটা অফ হয়ে যায়। সে বেশ বিরক্ত হয়েই বলে, তোমার বয়স মাত্র 14 বছর, অথচ তোমার চোখে মুখে কোনো জেদ নেই, কোনো উজ্জ্বলতা নেই, তোমার এই তারুণ্যের হলোটা কি? এখনই তো তোমার জীবন শুরু, আর তুমি কথা বলছো ঠিক যেন 80 বছরের এক বুড়োর মতো। একটু তো চোখের মধ্যে চমকানি আনো। কোসে তখন অবাক হয়ে জিজ্ঞাসা করে, চোখ আবার চকমক করে কিভাবে? এটা কি আদৌ সম্ভব? সুবাকি এবার আরো জোরে চিৎকার করে ওঠে, আরে বোকা, আমি রূপক অর্থে বলেছি, সত্যি সত্যি চোখ জ্বলতে হবে না। ঠিক তখনই কোসে হঠাৎ সুবাকির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর হাসি মুখে বলে, আমি কিন্তু তোমার চোখে সেই চমকানিটা দেখতে পাচ্ছি। মনে মনে সে ভাবে সুবাকি এই দুনিয়াটাকে ঠিক কিভাবে দেখে। আমি বাজি ধরে বলতে পারি ওর চারপাশের সবকিছুই নিশ্চয়ই খুব রঙিন, ঠিক আমার মতো ধূসর আর ফ্যাকাশে নয়। কথা বলতে বলতেই তারা দুজন ফাইনালি যার যার বাড়িতে পৌঁছে যায়। সুবাকি যাওয়ার সময় জিজ্ঞাসা করে, তোমার বাবা কি এখনো ফিরে আসেনি? কোসে জানায়, না, মিটিংয়ের চক্করে আরও মাসখানেকের জন্য বাইরে গেছেন, তবে চিন্তার কিছু নেই, কোনো সমস্যা হলে আমি তোমাকে ডাকবো। এই বলে কোসে নিজের ঘরে চলে যায়। কিন্তু সুবাকি নিজের ঘরে ঢোকার আগেই কারো কল আসে। ওপাশ থেকে একটা মেয়ে জিজ্ঞাসা করে, কি হলো, ওকে কি প্রপোজ করেছো? সুবাকি তখন বলে, না রে, একদম সময় পাইনি, তবে কথা দিচ্ছি কাল যাই হয়ে যাক আমি ওকে নিজের মনের কথা জানাবই। এরপর আমরা কোসেকে নিজের ঘরে ঢুকতে দেখি। ঘরটার অবস্থা তথৈবচ, দেখে মনে হচ্ছে যেন কয়েক মাস ধরে কেউ ঘর পরিষ্কার করেনি। সে ঘরে ঢুকে তার মাকে উদ্দেশ্য করে বলে, মা আমি ফিরে এসেছি। কিন্তু তখনই রিভিল হয় যে কোসের মা আসলে পৃথিবীতে নেই। বাবাও কাজের কারণে বাইরে থাকেন, তাই পুরো ঘরটাতে সে একদম একা পড়ে থাকে। পরদিন ক্লাসে বসে কোসে শুধু সুবাকির কালকের কথাগুলোই ভাবছিল, যে প্রেমে পড়লে নাকি সবকিছু রঙিন দেখায়। কোসে দীর্ঘশ্বাস ফেলে নিজের মনেই বলে, কিন্তু আমার জীবনে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া আর কিছু নেই। এরপর আমাদের কোসের চোখের জগৎটা দেখানো হয়, যেখানে পিয়ানোর কিবোর্ডের মতো সবকিছুই সাদা আর কালো। ফ্ল্যাশব্যাকে আবারও সেই পিয়ানো বাজানোর দৃশ্য ভেসে ওঠে, যেখানে দেখা যায় পিয়ানো বাজাতে বাজাতে সে ডুকরে কেঁদে উঠছে। আশেপাশের সবাই অবাক, সুবাকিও যেন পাথর হয়ে গেছে। আসলে 11 বছর বয়সেই সে পিয়ানো বাজানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল। ক্লাস শেষ হওয়ার পর কোসে যখন মিউজিক নোটস লিখতে ব্যস্ত, তখন পেছন থেকে সুবাকি এসে তার মাথায় সজোরে একটা বল মারে। সে বলে, তুমি তোমার যৌবনটা এভাবে পড়াশোনা করে কেন নষ্ট করছো? একটু বাইরে ঘোরো, আনন্দ করো। এই বলে সে কোসের কান থেকে হেডফোনটা টেনে নিয়ে দুজন মিলে তাদের অ্যানিমে ওপেনিং থিমটা শুনতে থাকে। গান শেষে সুবাকি জানায়, আসলে আমি একটা কাজে এসেছি, আমার ক্লাসের একটা মেয়ে আমাদের বতারির সাথে দেখা করতে চায়, সে নাকি বতারিকে পছন্দ করে, এখন তুমিও আমাদের সাথে চলো। কোসে কাচুমাচু হয়ে বলে, আমি গিয়ে কি করব? সুবাকি তাকে বুঝিয়ে বলে যে সে একা গিয়ে কাবাব মে হাড্ডি হতে চায় না, আর তাছাড়া মেয়েটা কোসের মতোই একজন মিউজিশিয়ান, তাই বতারি যদি কথা খুঁজে না পায় তবে কোসে যেন মিউজিক নিয়ে কথা বলে পরিস্থিতি সামলে নেয়। কোসে তখন জানায় এটা অসম্ভব, কারণ সে বহু বছর আগে পিয়ানো ছেড়ে দিয়েছে। সুবাকি চিৎকার করে বলে, একদম মিথ্যা বলবে না, আমি কালকেই তোমাকে মিউজিক রুমে পিয়ানো বাজাতে দেখেছি। কোসে তাকে শান্ত করার জন্য বলে, আরে আমি পিয়ানো বাজাচ্ছিলাম না, পিয়ানো স্টাফদের জন্য কিছু মিউজিক নোটস লিখছিলাম, যাতে কিছু হাত খরচ আসে। সুবাকি তখন বলে, মিউজিক যদি তোমার পছন্দই না হয় তবে কেন মিউজিক রিলেটেড কাজ করছো? অন্য কিছুও তো করতে পারতে। আসলে মনে হয় তুমি মিউজিক ছাড়তেই চাও না। আর সত্যি বলি, পিয়ানো বাজানোর সময় তোমাকে কিন্তু বেশ কুল লাগতো। এরপর আমাদের কোসের সেই যন্ত্রণাদায়ক অতীত দেখানো হয়। তার মা তাকে পিয়ানো শিখাতেন, আর ট্রেনিংটা ছিল এতটাই অমানসিক যে কোসে যন্ত্রণায় কাঁদতো। কিন্তু তার মায়ের মনে দয়া মায়ের শেল মাত্র ছিল না। তবুও মাকে খুশি করার জন্য সে কথা দিয়েছিল যে ইউরোপের কম্পিটিশনে সে জিতবেই। কিন্তু কপাল খারাপ, সেই কম্পিটিশনের ঠিক আগেই তার মা মারা যান, আর সেই শোক সইতে না পেরে সে পিয়ানো বাজানোর ক্ষমতাও হারায়। নিজের ঘরে বসে কোসে তখন ভাবে, আমি পিয়ানোকে ঘৃণা করি, কিন্তু সুবাকি ঠিকই বলছে,
আমি এটা ছাড়তেও পারছি না, কারণ মিউজিক ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। শুধু এই একটা জিনিসে আমি ভালো পারি। ওদিকে সুবাকি নিজের ঘর থেকে কোসের জানালার দিকে তাকিয়ে কি যেন একটা গভীর ভাবনায় ডুবে থাকে। সুবাকি দূর থেকেই সেন্স করতে পারছিল যে আজকে কোসে মনমরা হয়ে আছে। নিজের উপরই রাগ হচ্ছিল যে আজকেও সে নিজের মনের কথা কোসেকে বলতে পারলো না। পরদিন সুবাকি যেখানে কোসেকে ডেকেছিল, কোসে সেখানে পৌঁছে একটা অদ্ভুত জিনিস নোটিশ করলো। সে দেখলো গাছের ডালে কার যেন প্যান্ট আর জুতা ঝুলছে। সে ওগুলো হাতে নিয়ে ভাবছিল কোন পাগল এগুলো এখানে ফেলে গেছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই হুট করে তার কানে খুব সুন্দর একটা মিউজিকের শব্দ ভেসে এলো। সুরের টানে সে সামনে এগিয়ে যেতেই দেখলো একটা অসম্ভব সুন্দর মেয়ে সেই মিউজিকটা বাজাচ্ছে। কোসে মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। মেয়েটাকে দেখে মনে হচ্ছিল সে ভীষণ কেয়ারফ্রি একজন। তাকে নিয়ে কি ভাবলো তাতে তার থোড়াই কেয়ার। মেয়েটা ঠিক যেন প্রাণ শক্তিতে ভরপুর, কোসের একদম উল্টো। কিন্তু হুট করেই সেই হাসি খুশি মেয়েটা কান্নাকাটি করতে শুরু করে দিল। সে কাঁদতে কাঁদতে কোসের দিকে তাকালো। কোসে তো আকাশ থেকে পড়লো। এই মাত্র যে মেয়েটা এত খুশি ছিল তার হঠাৎ কি হলো। তবে পরে দেখা গেল আসলে ওর চোখে কিছু একটা পড়েছিল। ঠিক তখনই একদল বাচ্চা এসে জিজ্ঞাসা করে, দিদি কি হয়েছে? আপনি না বলেছিলেন আপনার সুর দিয়ে পায়রাদের ডেকে আনবেন? মেয়েটা তখন হেসে বলে, আমার মনে হয় তোমাদেরও সাহায্য লাগবে, তাহলে সবাই মিলে মিউজিক বাজাই, চলো দেখি পায়রারা আসে কিনা। বাচ্চাদের সাথে পাল্লা দিয়ে সেও বাচ্চার মতো পাগলামি শুরু করে দেয়। কোসে দূর থেকে দাঁড়িয়ে ভাবছিল তারই বয়সে একটা মেয়ে বাচ্চাদের সাথে কতটা মিশে যেতে পারে। এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য কোসে পকেট থেকে ফোন বের করে একটা ছবি তুলতে যায়। কিন্তু বেচারার কপাল খারাপ, পায়রাগুলো যখন উড়তে শুরু করে তখন বাতাসের এক ঝাপটায় মেয়েটার স্কার্ট উড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তের কোসে ছবি ক্লিক করে ফেলে। ব্যাস, আর কোথায়, মেয়েটা এক মুহূর্ত দেরি না করে কোসের ওপর চড়াও হয়। সে চেঁচাতে শুরু করে, তুমি আমার এই অবস্থার ছবি কেন তুললে? এখন তো আমাকে কেউ বিয়েও করবে না, তুমি এমনটা কেন করলে? কোসে হাত তুলে তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তার হাতে তখন মেয়েটার সেই ফেলে আসা প্যান্ট আর জুতো ছিল। মেয়েটা তো আরো রেগে গিয়ে বলে, তোমার মতো জানোয়ারের তো জেলের বাইরে থাকা উচিতই নয়। দেখতে যেন ভাজা মাছটা উল্টা খেতে জানো না, অথচ ভেতরে পুরো শয়তান। তোমাকে এক্ষুনি পুলিশের হাতে দেওয়া উচিত। ওদিকে সুবাকি আর বতারি তাদের খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। সুবাকি বলছিল, মেয়েটা সত্যি কিউট তাই না? মেয়েরা অন্য মেয়ের প্রশংসা কিন্তু খুবই কম করে। ও যদি কিউট না হয় তবে আমি এই ডেট ফেলে চলে যাব। সুবাকি এসেই দেখে মেয়েটা কোসেকে একদম ধোলাই করছে, কিন্তু ওদের দেখতে পেয়েই মেয়েটা মুহূর্তের মধ্যে একদম ভদ্রলোক সেজে যায়, যেন সে মারপিট কি জিনিস জানেই না। সুবাকি তখন কোসের সাথে মেয়েটার পরিচয় করিয়ে দেয়। ওর নাম মিয়াজানো কাউরি। বতারি তার সিগনেচার স্টাইলে ভাব নিয়ে বলে, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মুখে ভাব নিলেও মনে মনে বতারি তখন লাড্ডু ফুটছিল। সে তো ভাবছিল তাকে কিভাবে ইমপ্রেস করা যায়, কারণ সে আজকে জ্যান্ত জ্যাকপট ধরিয়ে দিয়েছে। বতারি যেমন খুশি ছিল, কাউরিও বতারিকে দেখে একদম ফিদা। কোসে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এই মেয়েটাই কিছুক্ষণ আগে তাকে আস্তা মতো পিটিয়েছে। সুবাকি যখন কোসের পরিচয় দেয়, কাউরি তখন খুবই লাজুক ভঙ্গিতে কোসের কাছে আসে আর নিচু স্বরে বলে, আমার কাছে ক্ষমা চাও, আর মনে রেখো ওই ছবির কথা কাউকে বললে তোমার খবর আছে। বতারি আর কাউরি তখন একে অপরের প্রেমে একদম মশগুল। সুবাকি কোসেকে কুনুই দিয়ে খোঁচা মেরে বলে, তোমাকে তো খুব ভালো মানুষ ভাবতাম, তোমার যে এমন শখ আছে জানতাম না তো। কোসে চিৎকার করে বলে, আরে ওটা ভুল হয়ে গেছে। সুবাকি কানেই তোলে না, সে উল্টো সাবধান করে দেয়, ওই মেয়েটার দিকে নজর দিবি না, ও বতারিকে পছন্দ করে। বন্ধু হিসেবে তোর উচিত নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করা। ঠিক তখনই কাউরি জানায় তাকে টাউন হলে যেতে হবে, কারণ সে একজন ভায়োলিনিস্ট আর আজ তার কম্পিটিশন। বতারি তো লাইক হয়ে বলে, আমি তো খুবই লাকি, তোমার বাজনা শুনতে পারবো। সুবাকিও রাজি হয়ে যায়, কিন্তু কোসে যেতে চায় না। সে যখন ফিরে যেতে চায়, কাউরি হঠাৎ তার হাত চেপে ধরে, তাকে এক প্রকার টানতে টানতে টাউন হলের দিকে নিয়ে যায়। ওই একটা মুহূর্তে কোসের কাছে যেন পুরো দুনিয়া থমকে যায়, আর তার সেই সাদা কালো জগৎটা হঠাৎ করে রঙের বন্যায় ভেসে যায়। মনে হচ্ছিল চারিদিকে চেরি ব্লসম ঝরছে, আর এই বিশাল পৃথিবীতে শুধু তারা দুজনই আছে। ঠিক যেন সুবাকি সেদিন যেমনটা বলেছিল, কোসের সেই সাদা কালো জগৎটা শেষমেশ রঙে ভরে উঠল। কাউরির কম্পিটিশন ছিল 3:30, আর এদিকে 3:20 তো বেজেই গেছে। সবাই ভাবছিল তারা বোধহয় ঠিক সময় মতো পৌঁছাতে পারবে না, কিন্তু কাউরি তাদের অভয় দিয়ে জানায় যে সে 4 নম্বরে আছে, তাই একটু দেরি হলে সমস্যা নেই। তবুও সবাই এক প্রকার দৌড়েই টাউন হলে পৌঁছায়। ভেতরে ঢুকেই কোসে বুঝতে পারে পরিবেশটা বেশ থমথমে, সবাই খুবই নার্ভাস, শুধু কাউরি নিজের জগতে মস্ত আছে। কিন্তু এই কম্পিটিশনের পরিবেশ দেখে কোসের সেই পুরনো আতঙ্ক বা পিটিএসডি আবার জেগে ওঠে। বতারি এটা খেয়াল না করলেও সুবাকি ঠিকই ধরে ফেলে, কারণ সে তো কোসেকে সেই ছোট্টবেলা থেকে চেনে। তারা যখন হলের ভেতর ঢোকে তখন সবার নজর ছিল কোসের দিকে। লোকে কানাকানি করছিল, আরে এটা কি সত্যি সেই আরিমা কোসে? ও এখানে ভায়োলিন কম্পিটিশনে কি করছে? ওর কথা তো বহু বছর ধরে শুনিনি। তবে তারা তাকে ঠিক সুপারস্টারের মতো সম্মান দিচ্ছিল না। কোসে তখন রেগে গিয়ে সুবাকিকে বলে, তুমি তো আগে থেকেই জানতে যে এখানে কম্পিটিশন হচ্ছে, আর এটাও জানতে যে আমি এই পরিবেশ কতটা ঘৃণা করি, তুমি কেন আমাকে কিছু বললে না? সুবাকি বেশ সহজভাবে বলে, আগে বললে তুমি আদৌ আসতে? আমি জানতাম তুমি সোজাসুজি মানা করে দিতে, তাই তো বলিনি। এবার তো আর পালানোর পথ নেই, তাই কোসে বাধ্য হয়েই সেখানে বসে পারফরমেন্সগুলো দেখতে শুরু করে। সেদিন সবাই বাজাচ্ছিল বেথোভেনের ভায়োলিন সনেট নাম্বার 9।
যা করুৎজার নামে পরিচিত। কোসে খুব মন দিয়ে বাজনাগুলো শুনছিল, কিন্তু বতারি আর সুবাকি দুজনেই বোর হয়ে ঘুমাচ্ছিল। সুবাকি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করে সবাই একই মিউজিক কেন বাজাচ্ছে। কোসে বুঝিয়ে বলে যে এটা যেহেতু কম্পিটিশন তাই নিয়ম অনুযায়ী সবাইকে একই সেট বাজাতে হবে। বাজনা শুনতে শুনতে কোসের গায়ে কাটা দিচ্ছিল, সে ভুলেই গিয়েছিল শেষ কবে সে কাউকে এভাবে পারফর্ম করতে দেখেছে। তবে একটা বিষয় কোসেকে বেশ খটকা দিচ্ছিল, সে সেটটা বাজানোর সময় তো একজন পিয়ানো বাদকের দরকার হয়, কিন্তু সাধারণত এই রাউন্ডে বাখ বা পাগানিনির মতো সোলো সেট বাজানো হচ্ছে। তবে এখানে কেন সবাইকে একজন করে পিয়ানো বাদক দেওয়া হয়েছে? কোসে বুঝতে পারে এটা নিশ্চয়ই স্পন্সরদের কারসাজি। তারা জয়ীকে হয়তোবা গুয়ার্নেরি ভায়োলিন বাজানোর সুযোগ দেবে। গুয়ার্নেরি হলো এমন এক অনন্য ভায়োলিন যা বাজানোর প্রতিটি ভায়োলিনিস্টের স্বপ্ন। সুবাকির মাথার উপর দিয়ে গেলেও কোসে কিন্তু মিউজিকের প্রতিটি সূক্ষ্ম বিষয় খেয়াল করছিল। সামনে যে ছেলেটা বাজাচ্ছিল কোসে লক্ষ্য করে সে বারবার ছন্দ হারিয়ে ফেলছে। মনে মনে কোসে তাকে সাপোর্ট দিচ্ছিল, তুমি পারবে, আরেকটু চেষ্টা করো। কিন্তু ছেলেটা শেষ পর্যন্ত ভুল করেই ফেলে। জাজেরা বলছিল যে ছেলেটা শুরুতে ভালো বাজালো, পরে খেই হারিয়ে ফেলেছে, তবে তার মধ্যে ট্যালেন্ট আছে। কিন্তু একজন জাজ তো রীতিমতো বোর হয়ে গিয়েছিলেন, তার পারফরমেন্সটা একটুও পছন্দ হয়নি। এবার মঞ্চে আসার পালা আমাদের কাউরির মঞ্চে আসা মাত্রই সুবাকি আর বতারির উন্মাদের মতো চিৎকার করতে শুরু করে দেয়। মঞ্চে দাঁড়িয়ে কাউরি নিজের মনেও বলে আমার মিউজিক কি তাদের হৃদয়ে পৌঁছাবে, আর তারপরেই সে বাজাতে শুরু করে। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল, কিন্তু হঠাৎই কাউরি এমন কিছু করলো যা দেখে সবাই থমকে গেল। সে এমনভাবে ভায়োলিন বাজাচ্ছিল যেন তাতে তার নিজের প্রাণটা ঢেলে দিয়েছে। লোকে অবাক হয়ে বলাবলি করছিল এটা কি সত্যি সেই একই সুর? কোসে নিজেও অবাক হয়ে ভাবে সুরটা নিঃসন্দেহে সেই কুরুৎজার, কিন্তু এখন আর এতে বেথোভেনের কোনো ছাপ নেই। কাউরি এটাকে এমনভাবে বাজাচ্ছে যেন মনে হচ্ছে সুরটা তার নিজের। সে যেন আকাশের দিকে তাকিয়ে স্বয়ং বেথোভেনকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তুমি যত বড় মিউজিশিয়ানই হও না কেন, তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ হতে পারো না। ওদিকে কাউরির সাথে যে পিয়ানো বাদক ছিল সে তো বুঝে উঠতেই পারছিল না কি করবে, কারণ কাউরি নিজের খেয়াল খুশি মতো সুর পাল্টে দিচ্ছিল। কোসে তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। সে ভাবে মেয়েটা তো ভীষণ একগুঁয়ে, আর এর পার্সোনালিটি এমন যে কেউ দ্বিতীয়বার এর সাথে দেখা করতেও চাইবে না। কিন্তু এই পারফরমেন্স দেখার পর সে অনুভব করতে পারে যে কাউরি ভেতর থেকে কতটা সুন্দর। তার সেট শেষ হওয়ার পর পুরো হল হাততালিতে ফেটে পড়ে। সুবাকি খুবই গর্বিত বোধ করছিল যে তার বন্ধু এত সাপোর্ট পাচ্ছে। সুবাকি বলে ওঠে দেখে নিও কাউরি জিতবে, কিন্তু কোসে সোজাসুজি না বলে দেয়। কোসে বলে ও ভালো বাজিয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু ও জিততে পারবে না। আর এটাই সত্যি হলো। একজন জাজও স্বীকার করেন যে মেয়েটা বেথোভেনকে চ্যালেঞ্জ জানিয়ে অসাধারণ বাজিয়েছে এবং তাকে একজন সুপারস্টার হওয়া উচিত ছিল, কিন্তু তবুও তিনি তাকে ফেল করিয়ে দেন। কেন তাকে ফেল করানো হলো সেটাই কোসে পরে বুঝিয়ে দিল। কোসে বলে যে কম্পিটিশনে তুমি কতটা ভালো বাজালে সেটা বড় কথা নয়, যদি তুমি নিয়ম ভাঙো তবে তোমাকে বাদ পড়তেই হবে। আর এটাই সত্য ছিল, কারণ আজ জাজ ছাড়া বাকি সবাই কাউরির ওপর ভীষণ চটেছিলেন। কোসে তখন কাউরির দিকে তাকিয়ে মনে মনে বলে আসলে আমার মনে হয় না যে এই কম্পিটিশন জিততে এসেছিল সে। ওকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে শুধু তার মনের মতো করে বাঁচাতে এসেছিল, আর সে সেটা করেও দেখিয়েছে। কাউরি হল থেকে বের হওয়া মাত্রই বাচ্চারা তাকে ফুল দিয়ে ছেঁকে ধরে, কারণ তার পারফরমেন্স তাদের সবাইকে ভীষণ মোটিভেট করেছে। তখনই কেউ একজন এসে তাকে জানায় যে রেজাল্ট কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে, সে যেন একটু অপেক্ষা করে। কিন্তু কাউরি সোজাসুজি না বলে দেয়। সে বলে যে রেজাল্টের জন্য সে একদমই ওয়েট করবে না, তাকে এখনই যেতে হবে। কাউরির এই কথা শুনে কোসে আরও অবাক হয়ে যায়। তার কেবল নিজের মায়ের কথা মনে পড়ছিল, তার মা কিভাবে তাকে সবসময় পেছনে পড়ে থাকতো যে তাকে 1 নাম্বার হতেই হবে। আর অন্যদিকে এই মেয়েটা না আছে কোনো টেনশন, না আছে কোনো হারার ভয়। ঠিক তখনই কাউরি দৌড়ে তার দিকে আসে, আর কোসের মনে হয় যেন তার চারপাশের দুনিয়াটা হুট করে স্লো মোশন হয়ে গেছে। সে মনে মনে বলে এই যে একটা মেয়ে ঠিক এখনই তার পারফরমেন্স শেষ করে এলো, আর বাইরে মানুষ তাকে ফুল আর হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। পুরো দৃশ্যটাই যেন একদম সিনেমার মতো। কাউরি এসে কোসেকে জিজ্ঞাসা করে তোমার কাছে আমার বাজনা কেমন লেগেছে? কোসে তখন মুখ ফিরিয়ে নেয়, যদিও তার বাজনা কোসের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সে নিয়ম ভেঙেছে তাই কোসে সেটা স্বীকার করতে চায় না। কিন্তু তখনই কোসে একটা জিনিস খেয়াল করে, কাউরির হাত দুটো থরথর করে কাঁপছে। সে ভীষণ নার্ভাস। সে আসলে নার্ভাস এই ভেবে কোসে তাকে নিয়ে কি বলবে। এই ব্যাপারটা কোসেকে কনফিউজ করে দিচ্ছিল যে মেয়েটা যখন জাজ আর অডিয়েন্সের সামনে দাঁড়িয়েছিল তখন সে একটুও ভয় পায়নি, কিন্তু এখন কোসের সামনে এসে কাঁপছে। যেন কোসের মতামতটাই তার কাছে সব থেকে বেশি ম্যাটার করে। কোসে তাকে সোজাসুজি না বলতে পারছিল না, তাই সে ঘুরিয়ে বলে দেখো তোমার প্রথম পারফরমেন্সের পরেই বাচ্চারা তোমাকে ফুল দিতে চলে এসেছে, সবাই তোমার জন্য হাততালি বাজাচ্ছে। মানুষ যদি তোমাকে নিয়ে একটুকু ভাবে তবে নিশ্চিতভাবে তোমার পারফরমেন্সে আলাদা কিছু তো ছিলই। কিন্তু কাউরি হেসে বলে তার মানে তোমার পছন্দ হয়েছে। এই বলে সে বতারির কাছে চলে যায়। কোসে আবারও ভাবে এই পুরো সিনটা একদম একটা মুভির মতো, কিন্তু আফসোস সেই মুভিতে সে সাইড ক্যারেক্টার ছাড়া আর কিছু নয়। পরে জানা যায় যে কাউরি সেই রাউন্ডটা পাস করে গেছে। আসলে জাজেরা তাকে ফেল করিয়ে দিলেও অডিয়েন্সের ভোটে সে জিতে গেছে, তাই নেক্সট রাউন্ডে সে আবারও একটা সুযোগ পাবে। পরের দিন কোসে
কোসে কোনোভাবেই কাউরিকে মাথা থেকে নামাতে পারছিল না। 24 ঘন্টা তার চোখের সামনে শুধু কাউরির মুখটাই ভাসছিল। বতারি তখন কোসেকে খোঁচা দিয়ে বলে, কিরে কোনো মেয়ের চক্কর নাকি? আমি বাজি ধরে বলতে পারি তুই কাউরির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। কোসে তাকে থামিয়ে দিয়ে বলে, আরে ওইরকম কিছু না, আর তাছাড়াও ও তোকে পছন্দ করে, আমাকে নয়। বতারি তখন দস্তর মতো জ্ঞান দিয়ে বলে, এটা তো হিউম্যান নেচার রে, যখন আমরা কাউকে ভালোবাসি তখন হাজারটা দোষ থাকলেও সবকিছু ভালো লাগতে শুরু করে। আর এটা জানার পরেও যে মেয়েটা অন্য কাউকে পছন্দ করে আমরা তাকে মন থেকে মুছতেই পারি না, আর একেই বলে ভালোবাসা। বতারি যেন কোসের মনের অবস্থা এক কথায় বুঝিয়ে দিল। কোসে বলে, এবার বুঝলাম মেয়েরা তোর পেছনে কেন পাগল, কিন্তু তাও আমি যদি ওকে পছন্দও করি তাতে কিছু যায় আসে না, ও তো তোকেই পছন্দ করে, আমার মতো ছেলের দিকেও ফিরেও তাকাবে না। বতারি তখন তাকে বুঝিয়ে বলে যে এসব সিদ্ধান্ত মেয়ের ওপরই ছেড়ে দেওয়া উচিত, সে কি ভাববে না ভাববে সেটা নিয়ে আগে থেকে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কোসে বলে, মানতে হবে তুই দারুণ অ্যাডভাইস দিস রে, যে মেয়ে তোর সাথে থাকবে সে নিশ্চিতভাবে খুবই সুখী হবে। কোসের চোখের বতারির রেসপেক্ট তখন 7 আসমানে। ঠিক তখনই সুবাকি মাঝখানে এসে ফোরন কাটে। সে বতারিকে ধমক দিয়ে বলে, তুই আবারও কিকোচানকে কাঁদিয়েছিস, বলেছিলি ওর সাথে বাড়ি যাবি, আর এখানে বসে আড্ডা দিচ্ছিস। মনে করিয়ে দিই, কিকোচান হলো বতারির সেই গার্লফ্রেন্ড যাকে সে কাউরির পাশাপাশি ডেট করেছে। বতারি বলে, আমি যাচ্ছিলাম তো জাস্ট প্র্যাকটিসে একটু বিজি হয়ে পড়েছিলাম, কথা দিচ্ছি আজ ওর সাথেই বাড়ি যাব। সুবাকি আর বতারি চলে যাওয়ার পর কোসে আবারও একা হয়ে যায়। সে শুধু কাউরির কথাই ভাবছিল। তার মস্তিষ্ক বলছিল যেন সে কোনোদিন আর কাউরির মিউজিক না শোনে, কিন্তু তার মন বলছিল যে তাকে আবারও একবার কাউরির মিউজিক শুনতেই হবে। তার মস্তিষ্ক চাইছিল যেন কাউরি আর কোনোদিন তার সামনে না আসুক, কিন্তু তার অন্তর কাউরির এক ঝলক দেখার জন্য ছটফট করছিল। সে বুঝতেই পারছিল না তার আসলে কি হচ্ছে, এই অনুভূতিটাকে ঠিক কি বলে। ঠিক তখনই সে তার চোখের সামনে দেখতে পায় কাউরিকে। কোসে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে ভাবছিল এই মেয়েটা হুট করে এখানে কি করছে, কিন্তু তখনই সে একটা অদ্ভুত জিনিস নোটিস করলো। কাউরি তাদের স্কুল ড্রেস পরে আছে। কোসে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের স্কুলেই পড়ো? কাউরি অমনেই নিজেকে আড়াল করার অভিনয় করে বলে উঠলো, কেন কেন তুমি কি আবারও আমার ওরকম ছবি তুলে অনলাইনে ছেড়ে দিতে চাও? তোমার সমস্যাটা কি বলো তো? পরক্ষণেই সে আবার নিজের মনেই ভাবতে থাকে, যদি এমনটা হয় তবে সে তো ছেলেদের মধ্যে আরো বেশি পপুলার হয়ে যাবে। কোসে বিরক্ত হয়ে বলল, আমি ওসব কিছু করতে যাচ্ছিলাম না, আর তাছাড়া তুমি এখানে কি করছো? তুমি এই স্কুলে পড়ো? কই, আমি তো আগে তোমাকে কখনো দেখিনি। কাউরি তখন জানালো, হ্যাঁ আমি এখানেই পড়ি, আর আমি বতারির জন্য ওয়েট করছি, ও তো এলো না, তার বদলে তুমি এসে হাজির হলে। এই কথাটা শুনে কোসের মনটা একদম খারাপ হয়ে গেল। সে জানতো যে বতারি ওকে চিট করছে, আর কাউরি সেটা শুনলে খুবই কষ্ট পাবে, তাই সে একটা সাদা মিথ্যে কথা বলে দিল। আসলে বতারি প্র্যাকটিসে একটু বিজি আছে, তাই আজ ও তোমার সাথে আসতে পারবে না। কাউরি বেশ সহজভাবে মেনে নিল। হ্যাঁ, প্র্যাকটিসের মাঝে ওকে ডিস্টার্ব করলেও হয়তো রাগ করবে, তো ও যখন নেই তাহলে তুমিই হবে আমার সাবস্টিটিউট। ব্যাস, কাউরি এখন কোসেকে একজন সাবস্টিটিউট হিসেবে নিজের সাথে ডেটে নিয়ে গেল। কিন্তু খাবার চেয়ে কাউরির মন ছিল ছবি তোলায়। সে খাবারের হাজারটা ছবি তুলতে শুরু করলো, আর কোসে শুধু একরাশ হাসি নিয়ে ওর পাগলামি দেখছিল। ঠিক তখনই কোথাও থেকে পিয়ানোর শব্দ ভেসে এলো। দেখা গেল দুটো বাচ্চা সেখানে বসে পিয়ানো বাজাচ্ছে। কাউরি মুগ্ধ হয়ে বলল, কত সুন্দর না, বাচ্চা দুটো কত খুশি মনে পিয়ানো বাজাচ্ছে। কিন্তু কোসে উদাস গলায় বলল, ওটা কোনো হ্যাপি পিয়ানো না। কাউরি বুঝতে পারলো না যে একটা মানুষ 24 ঘন্টা এতটা নেগেটিভ কিভাবে থাকে, তাই আর তর্ক না করে সে সেই বাচ্চা মেয়েটার কাছে চলে গেল। কাউরি মেয়েটাকে জিজ্ঞাসা করলো, এটা মোৎসার্ট না? মেয়েটা জানালো যে সে কদিন আগে এটা শিখেছে, কিন্তু এখনো ঠিকমতো বাজাতে পারছে না। কোসে দূর থেকে দেখছিল কাউরি কিভাবে বাচ্চাদের সাথে একদম বাচ্চা হয়ে মিশে যায়। হঠাৎ সেই ছোট্ট মেয়েটা জিজ্ঞাসা করলো, আপনি কি পিয়ানো বাজাতে পারেন? কাউরি না বললেও কোসের দিকে তাকিয়ে এক শয়তানি হাসি দিয়ে বলল, আমি পারি না, তবে ওই যে বড় ভাইয়া বসে আছে না, ও কিন্তু খুব ভালো পিয়ানো বাজাতে পারে। এরপর আর কি, বাচ্চারা তো কোসেকে একদম ছেঁকে ধরলো। তাদের সাথে সাথে কাউরিও বায়না শুরু করে দিল। কাউরি সেই ভয়ঙ্কর আবদার আর বাচ্চাদের নিষ্পাপ চেহারা দেখে কোসে আর না করতে পারলো না। সে রাজি হয়ে গেল তাদের কিছু টিপস দিতে। কোসে এক পায়ে প্যাডেল কন্ট্রোল করছিল, আর এক হাতে পিয়ানো বাজাচ্ছিল, অন্য হাত দিয়ে বাচ্চা মেয়েটা বাজাচ্ছিল, আর কাউরি সেখানে গান ধরলো। মেয়েটা বিশ্বাসই করতে পারছিল না যে এত সুন্দর সে পিয়ানো বাজাচ্ছে। কিন্তু হুট করে কোসে স্পিড বাড়িয়ে দিল। সে এমনভাবে বাজাতে শুরু করলো যেন সে একজন প্রফেশনাল মিউজিশিয়ান। পুরো ক্যাফের সবার নজর এখন কোসের দিকে। সবাই অবাক যে কেউ এত নিখুঁতভাবে কিভাবে পিয়ানো বাজাতে পারে। কাউরি তখন মুচকি হেসে বলল, বলেছিলাম না এটা একটা হ্যাপি পিয়ানো। কোসেও ধীরে ধীরে বাজনাটা এনজয় করছিল, কিন্তু হঠাৎ করেই কি যেন হলো, সে থেমে গেল আর বাচ্চাদের বলল, মাফ করো, এর চেয়ে বেশি আমি তোমাদের শেখাতে পারবো না। এই বলেই সে ক্যাফে থেকে বেরিয়ে গেল। কাউরি ওর পিছু পিছু বাইরে এলো আর দেখলো কোসে একটা বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। কাউরি ওর পাশে গিয়ে বসলো। কোসে জানালো যে ছোটবেলায় ঠিক এরকমই একটা বিড়াল তারও ছিল। এরপর কোসে কাউরিকে জিজ্ঞাসা করলো,
তুমি যে বললে আমি পিয়ানো বাজাতে জানি, সেটা তুমি জানলে কিভাবে? আমাদের তো আগে কখনো দেখা হয়নি। কাউরি তখন বলল, তোমাকে সবাই চেনে, বিশেষ করে একজন আর্টিস্ট হিসেবে। মাত্র 8 বছর বয়সে তুমি সেই কম্পিটিশন জিতেছিলে যা অনেকের স্বপ্ন থাকে। তুমি তো সেই সময় পুরো জাপানে পপুলার ছিলে, কিন্তু তুমি পিয়ানো বাজানো ছেড়ে দিলে কেন? তখন কোসে আসল সত্যটা রিভিল করলো। সে পিয়ানোর কোনো নোট বা সুর শুনতে পায় না। এখানে একটা ফ্যাক্ট হলো, বিশ্ববিখ্যাত মিউজিশিয়ান বেথেভেনও পরবর্তী জীবনে কানে শুনতে পেতেন না, তবুও তিনি অসাধারণ গান কম্পোজ করেছিলেন। কাউরি অবাক হয়ে বলল, মিথ্যে বলো না, আমি তো এইমাত্র তোমাকে পিয়ানো বাজাতে শুনলাম। কোসে বুঝিয়ে বলল যে সে সবকিছু শুনতে পায় আর তার শুরুতে পিয়ানো বাজাতেও সমস্যা হয় না, কিন্তু বাজাতে বাজাতে সে যখন একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে পৌঁছায়, তখন হুট করেই সে তার আশেপাশের সবকিছু শোনা বন্ধ করে যায়। সে পাগলের মতো পিয়ানো কিগুলো প্রেস করতে থাকে ঠিকই, কিন্তু সে নিজে কিছু শুনতে পায় না, আর এই কারণেই সে পিয়ানো ছেড়ে দিয়েছিল। কাউরি তো শুনেই তার উপর চটে গেল। সে বলল, এটা কোনো কথা হলো? সুর শুনতে পাও না বলে তুমি পিয়ানো ছেড়ে দেবে? তুমি কি জানো না বেথোভেন বধির হওয়ার পরেও কত অসামান্য মিউজিক দিয়ে গেছেন? একদম চুপচাপ মুখ বন্ধ করো আর পিয়ানো বাজাতে শুরু করো, কারণ তুমিই হবে আমার অ্যাকম্পানিস্ট। আসলে কাউরি আগেরবারের কম্পিটিশনের সব নিয়ম ভেঙে তছনছ করে দিয়েছিল বলে কোনো পিয়ানো বাদকই এখন ওর সাথে কাজ করতে চায় না। কাউরি কোসেকে এক প্রকার লাথি মারতে মারতে বোঝাচ্ছিল যে তাদের মতো মানুষের জন্য মিউজিক কতটা জরুরি। আর এভাবেই কোসের সাদাকালা জীবনে এক নতুন ঝড়ের আভাস পাওয়া গেল। কাউরির কথা শুনে কোসের আবারও বাতারির সেই কথাগুলো মনে পড়ে যায়। বাতারি বলেছিল, যখন আমরা কাউকে ভালোবাসি তখন তার কোনো খুঁত আমাদের চোখে পড়ে না। এই যে মেয়েটা এখন তাকে এত মারধর করছে, তবুও কোসের মনে তার প্রতি একটু ঘৃণা জন্মাচ্ছে না। সে শুধু মনে মনে ভাবছিল, ইস, সে যদি কাউরির মতো এতটা সাহসী হতে পারতো, সে যদি নিজের জীবনটা কাউরির মতো নিজের শর্তে বাঁচতে পারতো। আর এখানেই আমাদের আজকের এপিসোডটা শেষ করতে হচ্ছে। যদি পরের এপিসোড এসে থাকে তাহলে এই যে স্ক্রিনে ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারো। আর যদি না এসে থাকে তাহলে 2-1 দিন অপেক্ষা করো, সময় মতো চলে আসবে। তাই সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন সময় মতো ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। ভিডিওতে লাইক করে যাও, একটা কমেন্ট করে যাও, আর গল্পটা কেমন লাগছে সেটাও বলে যাও। আর এটা মোট 3টা এপিসোড আসবে, তো প্লেলিস্ট উপরে দিয়ে দিলাম, তোমরা চেক করতে পারো। ধন্যবাদ।